তাদের বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা গুজব রটাচ্ছে, তারা বিভিন্ন ধরনের উস্কানির রকম বার্তা দিচ্ছে। কেউ কেউ দেওয়ালে বিভিন্ন রকমের লিখতেছে যে অমুক দলের প্রতি তাদের আস্থা, অমুকের প্রতি, মানে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে যা লাগে এটা করছে। এবং কেউ কেউ এই এই চাঁদাবাজির মধ্যে ইয়ে করছে, আহ, যাকে পাচ্ছে তাকে কোপাচ্ছে, গুলি করছে। তো এই ধরনের যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনছি। আমরা বেশ কয়েকজনকে, 13 জনকে গ্রেপ্তার করেছি। তার মধ্যে সাভার পৌরসভার মধ্যে রয়েছে কুটি মোল্লা, আখতারুজ্জামান কুটি মোল্লা, যিনি বিগত সরকারের সময়ে রাজীব মোল্লার আপন মামা, এবং তার সাথে যে অপকর্মগুলো করেছেন তার একজন দোসর ছিলেন তিনি। এছাড়া আমরা এই এলাকায় যে সমস্ত অনেক বড় বড় পোস্টে থেকে এবং ছোট পোস্টে থেকেও বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত ছিলেন, তাদেরকে আমরা গোপন তথ্য তাদের সংগ্রহ করি। আমরা টেকনোলজি ব্যবহার করি, করে সাভার পৌরসভা থেকে ভাকুরতা, আমিনবাজার, কাউন্দিয়া, তারপরে বনগাঁও, হেমায়েতপুর, বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এমনকি ডিএমপির ভেতর থেকেও আমরা তাদেরকে গ্রেপ্তার করি। আমরা তাদের বিষয়গুলো, তাদের পিসিপিআর অর্থাৎ তাদের অপরাধের যে ধরন, সেগুলো আমরা যাচাই বাছাই করছি। দেখা যায় তারা বিগত বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, ছাত্র জনতার উপরে যারা গুলি চালিয়েছিল এবং যারা সক্রিয়ভাবে ছাত্র জনতার উপরে হামলা করেছিল, তাদের থেকেও এই 13 জন যে গ্রেপ্তার করা হয়েছে তাদের 8 জনের মামলা ইতিমধ্যে ওই বৈষম্য বিরোধী মামলা রয়েছে, তা 8 জনের বিরুদ্ধে। এবং অবশিষ্ট যারা রয়েছে তাদেরও যাচাই বাছাই করে দেখছি যে তারা কোন রকমের অপরাধে সেই সময় জড়িত ছিল এবং বর্তমানে তাদের অবস্থানটা কি। এই অবস্থা দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, এবং আপনারা জেনে খুশি হবেন যে যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অপকর্ম, বিগততে অপকর্ম যে করেছে এবং বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে, এটা কিন্তু যাচাই বাছাই করে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। সুতরাং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও চলবে। এখানে কেউ কোনো রকমের যদি অপকর্ম করে তাকে আমরা প্রতিহত করব এবং আইনের আওতায় নিয়ে আসব। এমনকি যদি জামিনেও বারবার বের হয়ে আসে, আমরা স্থায়ীভাবে তাদেরকে জেলে আটকানোর জন্য আমরা সেই রকমের মামলার মধ্যে করব। কারণ এখানে আমরা আমরা একটা শান্তি চাই, বিশৃঙ্খলাকারীদের এখানে কোনো জায়গা হবে না। আসামিদের যে গ্রেফতার করা হয়েছে তখন কোনো অস্ত্র উদ্ধার আছে কিনা, বা তাদেরকে রিমান্ড চাওয়া হবে কিনা? হ্যাঁ, রিমান্ড তো অবশ্যই চাওয়া হবে, তবে এই মুহূর্তে অস্ত্র উদ্ধার হবে না। মানে রিমান্ডে আনার পরে আমরা চেষ্টা করব যে অস্ত্র উদ্ধার করা যাবে কিনা। তবে আমরা আশাবাদী যে অস্ত্র উদ্ধার করতে পারবো এবং রিমান্ডে সবাই আসবে ইনশাআল্লাহ। যৌথ বাহিনীর ছিল না পুলিশের? এটা পুলিশের ছিল এবং যৌথ বাহিনীর সাথে ছিল একেবারে অপারেশন। হ্যাঁ, অনেকেরই পরিচয় আছে। কেউ কেউ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কেউ হলো যুগ্ম আহ্বায়ক, কেউ হলো ওয়ার্ডের নেতা, অথবা কেউ হলো পৌরসভার বিভিন্ন পদে রয়েছে। সবগুলোই যাচাই বাছাই করে ধরা হয়েছে আমাদের। সন্দিগ্ধ হিসেবে যে 2-3 জন আছে, এদের বিরুদ্ধে এখনো মামলা পাওয়া যায়নি। কিন্তু আপনারা জানেন যে শুধু মামলায় সবকিছু না। এখানে আমাদের বারবার বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী যে সমস্ত মামলাগুলো হয়েছে, এখানে কোনো রকমেই বাদীর সাথে আঘাত করে আসামি পক্ষ কখনোই এফিডেভিট করে কিন্তু আসামি ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা হলো জিআর কেস, থানায় যে মামলাটা রেকর্ড হয় সেটা জিআর কেস। এখানে আঘাত করে কোনো রকমের সুযোগ নাই। সেই জন্য যারা নিরপরাধী লোক মামলার আসামি হয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করবো না, করছিও না। নিরীহ লোককে আমরা হয়রানি করব না। আবার যারা মানে আসামি হয়নি, বিভিন্ন রকমের ছত্রছায়ায় যারা বেঁচে গেছে, তারা কিন্তু আইনের আওতায় আসবেই। আমরা তাদেরকে ধরেছি। আমরা শুধু দেখছি যে সে সেই সময়ে কোন রকমের অপরাধী ছিল এবং বর্তমানেও তার মানে এই যে মানে অপকর্ম গুলো করছে তার পার্টিসিপেশন কতটুকু, আমরা এটা যাচাই বাছাই করে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। আমরা এজাহারের দিকে তাকাচ্ছি না। আমাদের মূল বিষয়টা হলো যে সে কোন রকমের অপরাধী ছিল, এটাই। যদি অপরাধ না করে থাকে তাহলে এজাহার তার বিরুদ্ধে 10টা হতে পারে, 15টা হতে পারে, তাকে আমরা ধরবো না। কিন্তু যদি সে অপরাধ করে থাকে কিন্তু এজাহারের নাম নেই, তাকে আমরা অ্যারেস্ট করবো। ধন্যবাদ।